সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিওডব্লিউ একাডেমি। তো বন্ধুরা, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য। যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি দেবে তাদের জন্য এই ক্লাসটি অন্ততপক্ষে ইম্পর্টেন্ট, কারণ এটি ম্যারাথন নাম্বার 70। আর যারা আমার আগের ক্লাসগুলি করেনি তো অবশ্যই সেই ম্যারাথন ক্লাসগুলি অ্যাটেন্ড করবে। এছাড়াও এই চ্যানেলে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড সমস্ত রকম ভিডিও পেয়ে যাবে। আর বন্ধুরা, আমার নতুন প্রকাশিত বই ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির বই তোমাদের যদি নিতে লাগে তো অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার এবং তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তো ওখান থেকে তোমরা কন্ট্যাক্ট করবে। তো চলো বেশি দূর করবো না, শুরু করবো। আর বন্ধুরা, তোমাদের বলে দিই, যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি দেবে তো তোমাদের জন্য এই চ্যানেলটি একমাত্র তোমাদের সাকসেস কি, অর্থাৎ এখানে তোমাদের সমস্ত বিষয়ে তোমরা ভিডিও পেয়ে যাবে, সমস্ত টপিকের ভিডিও পেয়ে যাবে। তো চলো বেশি দেরি করবো না, শুরু করবো আজকের প্রথম প্রশ্ন দিয়ে। যদি বইটি ডেমো থেকে থাকো তো অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, তো বইটি আমি ডেমো প্লাস এই বইটির ডেমো ক্লাস দেওয়া আছে, তো অবশ্যই দেখবে। তো চলো আজকের প্রথম প্রশ্ন। মুঘল সম্রাট আকবর কোন জয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? মুঘল সম্রাট আকবর কোন জয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? বাংলা জয়, গুজরাট জয়, দক্ষিণাত্য জয় এবং মেবার জয়। তো মুঘল সম্রাট আকবর কোন জয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? তো এটি ইতিহাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর বন্ধুরা, আমার শরীর খারাপ, তাই ভয়েসটা তোমাদের অন্যরকম লাগতে পারে, তো এটা ম্যানেজ করে নেবে। তো এটির উত্তর হচ্ছে অপশন বি, গুজরাট জয়কে স্মরণীয় করে রাখতে মুঘল সম্রাট বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। তো পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দোদাবেতা, আনাইমুদি, মহেন্দ্রগিরি, কলুসুবাই। তো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? জিওগ্রাফি থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো অপশন বি, আনাইমুদি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। আর বন্ধুরা, অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে, ওখানে আমি তোমাদের পিডিএফ প্রদান করে থাকি। তো পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বা ক্ষুদ্র সংবিধান বলা হয়? ভারতীয় সংবিধানে কোন সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বা ক্ষুদ্র সংবিধান বলা হয়? অপশন এ 44তম, অপশন বি 42তম, অপশন সি 73তম এবং অপশন ডি 76তম। তো ভারতীয় সংবিধানে কোন সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়? তো এটি হচ্ছে অপশন বি, 42তম সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বা ক্ষুদ্র সংবিধান বলা হয়। চলো পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাকে টেরাকোটার দেশ বলা হয়? পশ্চিমবঙ্গের কোন জেলাকে টেরাকোটার দেশ বলা হয়? বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, মালদহ। তো পশ্চিমবঙ্গের কোন জেলাকে টেরাকোটার দেশ বলা হয়? সেটি হচ্ছে অপশন বি, বাঁকুড়াকে পশ্চিমবঙ্গের টেরাকোটার দেশ বলা হয়। অর্থাৎ এখানে মাটির কাজ হয় বা মাটির পাত্র, এসব পোড়া মাটি দিয়ে বানায়, এই জন্য একে টেরাকোটা বলা হয়। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। ভারতের কোন রাজ্যটি নেপাল, ভুটান ও চীন এই তিন দেশের সীমানা স্পর্শ করে আছে? ভারতের কোন রাজ্যটি নেপালকে, ভুটানকে এবং চীনকে এই তিন দেশের সীমানা স্পর্শ করে আছে? অরুণাচল প্রদেশ, সিকিম, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড। তো ভারতের কোন রাজ্যটি নেপাল, ভুটান ও চীন এই তিন দেশের সীমানা স্পর্শ করে আছে? তো এটির অ্যান্সার হচ্ছে অপশন বি, সিকিম। সিকিম মূলত ভারতের এমন একটি রাজ্য যে কিনা নেপাল, ভুটান, চীন এই তিন দেশের সাথে সীমানা স্পর্শ করে রয়েছে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। পরবর্তী প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1930, 1931, 1932, 1942। তো গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? তো গান্ধী আরউইন চুক্তি মূলত অপশন বি, 1931 সালে স্বাক্ষরিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হবে? ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য ন্যূনতম কত বয়স হতে হয়? 25 বছর, 30 বছর, 35 বছর এবং 40 বছর। তো ভারতের রাষ্ট্রপতি হতে গেলে কত বছর দরকার বয়স? সেটি হচ্ছে অপশন সি, 35 বছর। তো পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহর আম উৎপাদনের জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের কোন শহর আম উৎপাদনের জন্য বিখ্যাত? বহরমপুর, ইংরেজবাজার, রায়গঞ্জ, কৃষ্ণনগর। আশা করি তোমরা অপশন দেখেই তোমরা অ্যান্সার করতে পারবে যে পশ্চিমবঙ্গের কোন শহর আমের জন্য বিখ্যাত। তো এটি হচ্ছে অপশন বি, ইংরেজবাজার বা মালদহ। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। গিনিচ ম্যান সময়ের সাথে ভারতের সময় আইএসটি পার্থক্য কত? গিনিচ ম্যান সময়ের
জিএমটির সাথে ভারতের সময়ের আইএসটির পার্থক্য কত? 4 ঘন্টা 30 মিনিট, 5 ঘন্টা 30 মিনিট, 6 ঘন্টা এবং 5 ঘন্টা। তো গ্রিনিচ ম্যান সময়ের জিএমটি এর সাথে ভারতের সময়ের আইএসটি এর পার্থক্য কত? সেটি হচ্ছে অপশন বি, 5 ঘন্টা 30 মিনিট সময়ের পার্থক্য। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা 3টি স্তর কী কী? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা 3টি স্তর কী কী? গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, ব্লক সমিতি, রাজ্য পরিষদ। গ্রাম পঞ্চায়েত এবং অপশন সি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। অপশন ডি পঞ্চায়েত, মহকুমা, জেলা। তো পঞ্চায়েতি রাজ ব্যবস্থার 3টি স্তর কী কী? তো পঞ্চায়েতি রাজ ব্যবস্থার 3টি স্তর হলো অপশন সি গ্রাম পঞ্চায়েত থাকবে, পঞ্চায়েত সমিতি থাকবে এবং জেলা পরিষদ থাকবে। সেটি হচ্ছে অপশন সি নাম্বার। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর বন্ধুরা অবশ্যই এই ভিডিওটা দেখার পর তোমরা অন্য ভিডিও WBSSC রিলেটেড ভিডিওগুলো অবশ্যই দেখবে। তো পরবর্তী প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি থেকে এনইপি 2020 অনুযায়ী স্কুল শিক্ষা শেষ করার পর শিক্ষার্থীদের কোন ধরনের রিপোর্ট কার্ড দেওয়া হবে? এনইপি 2020 অনুযায়ী স্কুল শিক্ষা শেষ করার পর শিক্ষার্থীদের কোন ধরনের রিপোর্ট কার্ড দেওয়া হবে? অপশন এ কেবল নম্বরপত্র, অপশন বি 360 ডিগ্রি হলিস্টিক রিপোর্ট কার্ড, অপশন সি গ্রেড কার্ড, অপশন ডি প্রোগ্রেস সার্টিফিকেট। তো এটির অ্যান্সার হচ্ছে অপশন বি 360 ডিগ্রি হলিস্টিক রিপোর্ট কার্ড দেওয়া হবে সে শিক্ষার্থীদের যখন স্কুল শেষ হবে তখন রিপোর্ট কার্ড হিসাবে। তো চলো পরবর্তী প্রশ্ন, সমাজে প্রচলিত নারীসুলভ বা পুরুষসুলভ আচরণের ধারণা কি বলা হয়? সমাজে প্রচলিত নারীসুলভ বা পুরুষসুলভ আচরণের ধারণাকে কি বলা হয়? জেন্ডার বায়াস, জেন্ডার স্টেরিওটাইপ, জেন্ডার মেইনস্ট্রিমিং এবং জেন্ডার ইকুয়ালিটি। তো সমাজে প্রচলিত নারীসুলভ বা পুরুষসুলভ আচরণের ধারণাকে বলা হয় অপশন বি জেন্ডার স্টেরিওটাইপ। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, এনইপি 2020 এই বিদেশি বিশ্ববিদ্যালয়গুলিকে ভারতে ক্যাম্পাস খোলার অনুমতি দেওয়ার লক্ষ্য কী? এনইপি 2020 বিদেশি বিশ্ববিদ্যালয়গুলিকে ভারতের ক্যাম্পাস খোলার অনুমতি দেওয়ার লক্ষ্য কী? অপশন এ দেশের টাকা বাঁচানো, অপশন বি ভারতীয় শিক্ষাকে বিশ্বমানে করা এবং অপশন সি ইংরেজি মাধ্যম প্রচার, অপশন ডি বিদেশি পর্যটন বাড়ানো। তো এনইপি 2020 বিদেশি বিশ্ববিদ্যালয়গুলিকে ভারতের ক্যাম্পাস খোলার অনুমতি দেওয়ার লক্ষ্য ছিল অপশন বি ভারতীয় শিক্ষাকে বিশ্বমানের করার লক্ষ্য ছিল এনইপি 2020। তাই তারা বিশ্ববিদ্যালয়গুলিকে ভারতে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলিকে ভারতে ক্যাম্পাস করার অনুমতি দিয়েছিল। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। কর্মক্ষেত্রে মহিলারা যৌন হয়রানি প্রতিরোধে সুপ্রিম কোর্ট কোন নির্দেশিকা জারি করেছিল? কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি প্রতিরোধে সুপ্রিম কোর্ট কোন নির্দেশিকা জারি করেছিল? অপশন এ নির্ভয়া গাইডলাইন্স, অপশন বি বিশাখা গাইডলাইন্স, অপশন সি নারী সুরক্ষা নীতি, অপশন ডি সমতার গাইডলাইন্স। তো কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি প্রতিরোধের সুপ্রিম কোর্ট কোন নির্দেশিকা জারি করেছিল? সেটি হচ্ছে অপশন বি বিশাখা গাইডলাইন্স। কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি প্রতিরোধে সুপ্রিম কোর্ট এই নির্দেশিকা জারি করেছিল। তো কী নির্দেশিকা জারি করেছিল? সেটি হচ্ছে অপশন বি বিশাখা গাইডলাইন্স নির্দেশিকা। পরবর্তী প্রশ্ন, এনসিইআরটির দ্বারা প্রকাশিত লিঙ্গ সচেতনতা বিষয়ক বিশেষ মডেলটির নাম কি? এনসিইআরটির দ্বারা প্রকাশিত লিঙ্গ সচেতনতা বিষয়ক বিশেষ মডিউলটির নাম কি? চেতনা, প্রসাদ, প্রজ্ঞান, সক্ষম। তো এটির অ্যান্সার হচ্ছে অপশন সি প্রজ্ঞান। তো বন্ধুরা পরবর্তী প্রশ্ন, এনইপি 2020 অনুযায়ী শিক্ষকদের জন্য কত ঘন্টার পেশাদার উন্নয়নমূলক কাজ প্রতি বছর বাধ্যতামূলক? অপশন 20 ঘন্টা বাধ্যতামূলক, 30 ঘন্টা বাধ্যতামূলক, 50 ঘন্টা বাধ্যতামূলক এবং 100 ঘন্টা বাধ্যতামূলক। তো বন্ধুরা এনইপি 2020 অনুযায়ী শিক্ষকদের জন্য কত ঘন্টা পেশাদার উন্নয়নমূলক কাজ বাধ্যতামূলক? সেটি হচ্ছে অপশন সি 50 ঘন্টা কাজ তাদের জন্য বাধ্যতামূলক প্রতি বছর। তো পরবর্তী প্রশ্ন, ট্রান্সজেন্ডার পারসন প্রোটেকশন অফ রাইটস অ্যাক্ট ভারতে কত সালে পাস হয়? ট্রান্সজেন্ডার পারসন প্রোটেকশন অফ রাইটস কত সালে ভারতে পাস হয়? 2015, 2018, 2019, 2021। তো বন্ধুরা ট্রান্সজেন্ডার পারসন বা প্রোটেকশন অফ রাইটস তাদের জন্য কত সালে ভারতে পাস হয় এই আইনটি? সেটি হচ্ছে অপশন সি 2019 সালে এই আইনটি পাস হয়। এই আইনটি মূলত প্রোটেকশন অফ রাইটস ট্রান্সজেন্ডার পারসন। তো পরবর্তী প্রশ্ন, কম্পিউটারে কোনো ছবি বা গ্রাফিক্সের ক্ষুদ্রতম অংশকে কী বলা হয়? কম্পিউটারে কোনো ছবি বা গ্রাফিক্সের ক্ষুদ্রতম অংশকে কী বলা হয়? ডট,
পিক্সেল, বিট, ফ্রেম। তো এটিকে বলা হয়, ক্ষুদ্রতম অংশকে বলা হয় মূলত অপশন বি পিক্সেল। তো পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি একটি ব্রাউজার সফটওয়্যার? নিচের কোনটি একটি ব্রাউজার সফটওয়্যার? গুগল, মাইক্রোসফট, উইন্ডোজ 10, ইউটিউব। এগুলি পরীক্ষায় এই প্রশ্নগুলোই আসে। তো এটির অ্যান্সার হচ্ছে অপশন বি, মাইক্রোসফট এজ হলো একটি ব্রাউজার সফটওয়্যার। এগুলি প্রশ্নই মূলত WBSSC বলো এবং যে কোনো পরীক্ষায় বলো পশ্চিমবঙ্গের, এগুলি প্রশ্নই দেয়। তো পরবর্তী প্রশ্ন, কম্পিউটারে কোনো কমান্ড বা কাজ শেষ করার জন্য কিবোর্ডের কোন বোতামটি চাপা হয়? কম্পিউটারে কোনো কাজ বা কমান্ড শেষ করার জন্য কিবোর্ডে কোন বোতামটি চাপা হয়? শিফট, এন্টার, কন্ট্রোল, অল্টার। তো এটির অ্যান্সার হচ্ছে অপশন বি, এন্টার প্রেস করা হয় কম্পিউটারে কোনো কমান্ড বা কাজ শেষ করার জন্য। তো পরবর্তী প্রশ্ন, ক্লাউড কম্পিউটিং এর উদাহরণ নিচের কোনটি? ক্লাউড কম্পিউটিং এর নিচের উদাহরণ কোনটি? এমএস ওয়ার্ড, গুগল ড্রাইভ, ক্যালকুলেটর, নোটপ্যাড। তো ক্লাউড কম্পিউটিংয়ের উদাহরণ কোনটি? তো সেটি হচ্ছে অপশন বি, গুগল ড্রাইভ। তো বন্ধু, কম্পিউটার থেকে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো পরবর্তী প্রশ্ন, ইন্টারনেটে ফাইল ট্রান্সফার করার জন্য কোন প্রোটোকল ব্যবহার করা হয়? ইন্টারনেটে ফাইল ট্রান্সফার করার জন্য কোন প্রোটোকল ব্যবহার করা হয়? HTTP, FTP, SMTP, DNS। তো ইন্টারনেটে ফাইল ট্রান্সফার করার জন্য কোন প্রোটোকল ব্যবহার করা হয়? এটি মূলত অপশন বি, FTP ফাইল ট্রান্সফার প্রোটোকল ব্যবহার করা হয় ইন্টারনেটে ফাইল ট্রান্সফার করার জন্য। তো পরবর্তী প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ব্লুটুথ প্রযুক্তি আবিষ্কারের পেছনে কোন সংস্থার অবদান প্রধান? ব্লুটুথ প্রযুক্তি আবিষ্কারের জন্য কোন সংস্থার অবদান প্রধান? অপশন অ্যাপেল, তারপরে আছে এডিসন এবং মাইক্রোসফট, ইন্টেল। তো ব্লুটুথ প্রযুক্তি আবিষ্কারের পেছনে কোন সংস্থার অবদান প্রধান? সেটি হচ্ছে এডিসন। এডিসন মূলত ব্লুটুথ নামক এই, যেটি সবার ফোনেই থাকে, এই প্রযুক্তি তারা আবিষ্কার করেছিল। তো পরবর্তী প্রশ্ন, 2024-25 অর্থবর্ষে ভারতের কেন্দ্রীয় বাজেট আয়করের নতুন স্ল্যাব অনুযায়ী কত টাকা পর্যন্ত কর দিতে হবে না? 2024-25 অর্থবর্ষে ভারতীয় কেন্দ্রীয় বাজেটে আয়করের নতুন স্ল্যাব অনুযায়ী কত টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না? 5 লক্ষ, 7 লক্ষ, 10 লক্ষ, 3 লক্ষ। তো এটির অ্যান্সার কী হবে বলো তোমরা যদি জেনে থাকো? তো এটির অ্যান্সার হচ্ছে অপশন বি, 7 লক্ষ টাকা নতুন কাঠামো অনুযায়ী। আর বন্ধুরা, তোমাদের সামনে এক্সাম, তাই তোমাদের প্রতিটা প্রশ্নে আমি বোঝাতে পারবো না, তোমাদের ডাইরেক্ট আমি প্রশ্ন পড়াই এবং যাতে তোমাদের মুখস্থ করেই চলে যাও, কারণ সামনে আর বেশি দিন নেই, 1 মাস পাক্কা পরীক্ষা আছে তোমাদের। তো অবশ্যই মাথা রেখে প্রশ্নগুলো করবে। তো চলো, পশ্চিমবঙ্গের খাদ্যসাথী প্রকল্পের মূল সুবিধা কী? অপশন এ, বিনামূল্যে রান্না শেখানো, কম মূল্য বিনামূল্যে চাল ও গম সরবরাহ করা। অপশন সি, বাগান তৈরি করা, সারের ভর্তুকি। তো এটির অ্যান্সার হচ্ছে অপশন বি, কম মূল্য বা বিনামূল্যে চাল ও গম সরবরাহ করা। এটা সবাই পারবে। পরবর্তী প্রশ্ন, গিফট সিটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? গিফট সিটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট, তামিলনাড়ু। তো বন্ধুরা, গিফট সিটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সবাই তোমার মনে রাখবে যে পিঙ্ক সিটি, তারপরে টুইন সিটি, এগুলো কিন্তু মাথায় রাখবে। আর এটি হচ্ছে গিফট সিটি। তো গিফট সিটি ভারতের কোন রাজ্যকে বলা হয়? বলা হয় মূলত অপশন সি, গুজরাটকে গিফট সিটি বলা হয়। তো পরবর্তী প্রশ্ন, 2025 সালে অস্কার পুরস্কারে সেরা ছবির খেতাব কে জিতেছে? ওপেনহাইমার, অ্যানাটমি অফ এ ফল, ওপেন সিজন। এই তথ্যটি মূলত 2026 প্রেক্ষাপটে আপডেটযোগ্য এবং এটির অ্যান্সার তোমার বলে দেই, এটির অ্যান্সার হচ্ছে, বর্তমানে এটির অ্যান্সার চেঞ্জ হতে থাকে। তো 2025 সালে পাবে, 2026 সালে পাবে। যদি 2026 সাল অনুযায়ী হয় তাহলে হবে ওপেন সিজন, এবং 2024 সাল অনুযায়ী যদি আসে তাহলে হবে ওপেনহাইমার। তো এটা মাথায় রাখবে, কত সাল দেওয়া থাকবে এবং কি থাকবে এটা মাথায় রাখবে। আর 2025 সালে আপাতত এই উত্তরটি নেই। তো 2025 এবং 2026 সালে 2024 এবং 2026 সালে উত্তরটি আছে। তো পরবর্তী প্রশ্ন, 2024 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কমিটির 46তম অধিবেশন কোথায় আয়োজিত হয়েছিল? অপশন এ, প্যারিস, লন্ডন, নতুন দিল্লি, রিয়াদ। তো 2024 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের 44তম অধিবেশন হয়েছিল অপশন সি, নতুন দিল্লিতে বা নিউ দিল্লি। ভারতের প্রথম সোলার সিটি হিসেবে কোন শহর পরিচিত? ভারতের প্রথম সোলার সিটি হিসেবে কোন শহর পরিচিত? ইন্দোর, সাঁচি, কোচি ও আহমেদাবাদ। তো ভারতের প্রথম সোলার সিটি হিসেবে কোন শহর পরিচিত? তো এটি মূলত অপশন বি, সাঁচি ভারতের প্রথম সোলার সিটি নামে পরিচিত। তো বন্ধুরা, 60টি কোশ্চেন, তবুও 30 মিনিট তো করতে পারতেছি না, ভাবো তাহলে, বোঝাচ্ছেও না, তাহলে কত বড় ক্লাস হবে যদি আমি তোমাদের বোঝাই। তো আপাতত এরম করেই মানিয়ে নাও, তো পরবর্তীতে দেখা যাবে। তো পরবর্তী প্রশ্ন, ফুটবল বিশ্বকাপের ইতিহাসে কোন খেলোয়াড় সবচেয়ে বেশি গোল করেছেন? অপশন এ, পেলে, লিওনেল মেসি, মিরোস্লাভ ক্লোসা এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তো এটি অ্যান্সার হচ্ছে অপশন সি, মিরোস্লাভ ক্লোসা।
16টি গোল করেছেন ফুটবল বিশ্বকাপে তিনি। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় খেলা কোনটি? সাধারণ ধারণা অনুযায়ী ক্রিকেট, কাবাডি, হকি, ফুটবল। তো ভারতের জাতীয় খেলা হলো অপশন সি হকি। তো বন্ধুরা ম্যারাথন ক্লাস, তাই ম্যারাথন ক্লাসের মতোই হবে, সুপারফাস্ট হবে। তো অবশ্যই খাতা লিখে রাখবে প্রশ্নগুলো। পরবর্তী প্রশ্ন, 2024 সালে বিমস্টেক একুইটি চ্যাম্পিয়নশিপে কোথায় আয়োজিত হয়েছে? 2024 সালে বিমস্টেক একুইটি চ্যাম্পিয়ন কোথায় আয়োজিত হয়েছে? কলম্বো, ব্যাংকক, নতুন দিল্লি বা নিউ দিল্লি, অপশন ডি ঢাকা। তো 2025 সালে বিমস্টেক ইকুইটি চ্যাম্পিয়নশিপ কোথায় আয়োজিত হয়েছে? তো আয়োজিত হয়েছিল মূলত অপশন সি নতুন দিল্লিতে বা নিউ দিল্লিতে বিমস্টেক 2024 চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন, টেনিস, গলফ, হকি। তো ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? তো ডেভিস কাপ মূলত অপশন বি টেনিস খেলার সাথে ডেভিস কাপ যুক্ত। পরবর্তী প্রশ্ন, 2024 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল চ্যাম্পিয়ন্স কোন দল হয়েছে? অপশন এ রাজস্থান রয়্যালস, অপশন বি কলকাতা নাইট রাইডার্স, অপশন সি চেন্নাই সুপার কিংস, অপশন ডি সানরাইজার্স হায়দ্রাবাদ। তো 2024 সালে প্রিমিয়ার লিগ বা আইপিএলে কে চ্যাম্পিয়ন হয়েছে? যারা ক্রিকেট দেখো তারা সবাই পারবে। তো হয়েছে মূলত অপশন বি কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর 2024 সালে আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে। তো পরবর্তী প্রশ্নের দিকে যাবো বন্ধুরা। আর 2025 সাল হয় তাহলে সেটি হবে আরসিবি। গ্র্যান্ডমাস্টার শব্দটি কোন খেলার সাথে যুক্ত? গ্র্যান্ডমাস্টার শব্দটি কোন খেলার সাথে যুক্ত? বিলিয়ার্ডস, বক্সিং, দাবা, জুডো। তো গ্র্যান্ডমাস্টার শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তোমরা আবার এই গ্র্যান্ডমাস্টারকে ফ্রি ফায়ার বা পাবজি আবার গ্র্যান্ডমাস্টার ভেবো না, কারণ সবাই এটাই ভাববে যে গ্র্যান্ডমাস্টার, তো এখানে তো অপশনই নেই ফ্রি ফায়ার বা পাবজির। তো বন্ধুরা এটির অ্যান্সার হবে অপশন সি দাবা। দাবায় মূলত গ্র্যান্ডমাস্টার শব্দটি ব্যবহার করা হয় বা প্রয়োগ করা হয়। তো অর্থাৎ গ্র্যান্ডমাস্টার শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সেটি মূলত অপশন সি দাবার সাথে যুক্ত। তো অবশ্যই তোমরা ফ্রি ফায়ার বা পাবজির গ্র্যান্ডমাস্টার ভাববে না কিন্তু, জোকসে পাঠ। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। এক্স রে কে আবিষ্কার করেছিলেন? এক্স রে কে আবিষ্কার করেছিলেন? টমাস অ্যালভা এডিসন, অপশন বি ডব্লিউ কে রন্টোজেন, আইজাক নিউটন, মাদাম কুরি। তো এক্স রে কে আবিষ্কার করেছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক্স রে কে আবিষ্কার করেছিলেন? তো এক্স রে আবিষ্কার করেছিলেন মূলত অপশন বি রন্টোজেন। কে আবিষ্কার করেছিলেন এক্স রে? তাহলে হচ্ছে এক্স রে আবিষ্কার করেছিলেন ডব্লিউ কে রন্টোজেন। তো বন্ধুরা পরবর্তী প্রশ্নের দিকে যাব। মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? 44টি, 46টি, 48টি এবং 50টি। তো মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? তো বন্ধুরা মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? সেটি হচ্ছে অপশন বি 46টি মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা। আর যদি মানবদেহে ক্রোমোজোমের কত জোড়া, তখন হবে 23 জোড়া। আর যদি আসে মানবদেহের ক্রোমোজোমের সংখ্যা কয়টি, তখন হবে 46টি। তো পরবর্তী প্রশ্ন, আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত? আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত? 1 লক্ষ কিমি, 2 লক্ষ কিমি, 3 লক্ষ কিমি এবং 4 লক্ষ কিমি। তো আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত? প্রতি সেকেন্ডে আলোর গতিবেগ, তো প্রতি সেকেন্ডে আলোর গতিবেগ হলো অপশন সি 3 লক্ষ কিমি প্রায় আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে। তো পরবর্তী প্রশ্ন, শুষ্ক বরফ বা ড্রাই আইস আসলে কি? জমে যাওয়া জল, কঠিন কার্বন ডাই অক্সাইড, তরল নাইট্রোজেন এবং মিথেন। তো শুষ্ক বরফ আসলে কি? শুষ্ক বরফ আসলে হলো অপশন বি কঠিন কার্বন ডাই অক্সাইড। আর বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগছে তো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। আর ভিডিওটিকে এখনই লাইক করবে এবং এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাছাড়াও টেলিগ্রামে যুক্ত হবে। তো চলো এটির অ্যান্সার কী হচ্ছে তাহলে? শুষ্ক বরফ ও ড্রাই আইসকে বলা হয় মূলত অপশন বি কঠিন কার্বন ডাই অক্সাইড। এছাড়াও তোমরা WBSSC রিলেটেড সমস্ত রকম ভিডিও চ্যানেলে এই ভিডিওটি দেখার পর অবশ্যই দেখবে। কোন ভিটামিন রান্নার সময় সবচেয়ে বেশি নষ্ট হয়? কোন ভিটামিন রান্নার সময় সবচেয়ে বেশি নষ্ট হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। তো কোন ভিটামিন রান্নার সময় নষ্ট হয়?
তো যে ভিটামিন রান্নার সময় নষ্ট হয় সেটি হলো অপশান সি ভিটামিন রান্নার সময় নষ্ট হয়। তো বুঝতে পারলে ব্যাপারটা কোন ভিটামিন রান্নার সময় বেশি নষ্ট হয়। এবং তোমাদের ভিটামিন সি এর জন্যই মুখের ত্বক যে উজ্জ্বলতা হয় এটি মূলত ভিটামিন সি এর ফলেই মানে এই ত্বকটা তোমাদের উজ্জ্বল হয়। এই প্রশ্নটা বায়োলজি থেকে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোন ভিটামিন রান্নার সময় সবসময় মানে সবচেয়ে বেশি নষ্ট হয়, সেটি হচ্ছে অপশান সি ভিটামিন সি। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। তার আগে বলে দিই বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ অনেকেই তোমরা আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছ, তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো পরবর্তী প্রশ্ন, লোহিত রক্তকণিকা আরবিসি কোথায় তৈরি হয়? লোহিত রক্তকণিকা আরবিসি কোথায় তৈরি হয়? আরবিসির ফুল ফর্ম হচ্ছে রেড ব্লাড কর্পাসল। যকৃৎ, হৃৎপিণ্ড, অস্থিমজ্জা, বৃক্ক। তো লোহিত রক্তকণিকা বা আরবিসি কোথায় উৎপন্ন বা তৈরি হয়? যকৃতে, হৃৎপিণ্ডে, অস্থিমজ্জায়, বৃক্কে। তো লোহিত রক্তকণিকার মতো অপশান সি অস্থিমজ্জায় উৎপন্ন হয়। এই লোহিত রক্তকণিকা হচ্ছে আরবিসি রেড ব্লাড কর্পাসল। পরবর্তী প্রশ্ন, পরিবেশ সচেতনতা থেকে, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরিবেশ রক্ষায় 3R এর পূর্ণরূপ কী? পরিবেশ রক্ষায় 3R এর পূর্ণরূপ কী? রিডিউস, রিইউজ, রিসাইকেল। অপশন বি রেইন, রিভার, রিসোর্ভার। অপশন সি রিফর্ম, রিচার্জ অ্যান্ড রিফিল। অপশন ডি কোনোটিও নয়। যে পরিবেশ রক্ষায় 3R যে পূর্ণরূপটি ছিল তার ফুল ফর্ম কী? সেটির ফুল ফর্ম হচ্ছে অপশন এ রিডিউস, রিইউজ, রিসাইকেল। অর্থাৎ 3R এর যে পূর্ণরূপ সেটি হচ্ছে অপশন এ। তো রিডিউস কথার অর্থ হচ্ছে একবারে বন্ধ করা। যেমন ধরো তোমরা বাজার যাচ্ছ, তখন তোমরা যে পলিথিনটি ইউজ করছো প্লাস্টিকের, সেটা বন্ধ করা। এবং বাদ বাকি ঘরের মধ্যে এমনি লাইট, পাখা এগুলো যে চলে এগুলোকে বন্ধ করা। রিইউজ মানে সেটাকে তোমরা আরেকবার ইউজ করতে পারবে। এবং রিসাইকেল অর্থাৎ সেটি ব্যবহার করা যায় না, সেটিকে ব্যবহারযোগ্য বানিয়ে আবার সেটিকে ব্যবহার করাকে বলা হয় রিসাইকেল। তো চলো পরবর্তী প্রশ্ন, ভারতের পাখির মানব কাকে বলা হয়? ভারতের পাখি মানব বা বার্ডম্যান কাকে বলা হয়? অপশন এ সুন্দরলাল বহুগুণা। অপশন বি সেলিম আলী। অপশন সি MS স্বামীনাথন। অপশন ডি রাজেন্দ্র সিং। তো বন্ধুরা, ভারতের পাখির মানব বা পাখি মানব বা বার্ডম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? তো বার্ডম্যান অফ ইন্ডিয়া বলা হয় হচ্ছে অপশন বি সেলিম আলীকে বার্ডম্যান অফ ইন্ডিয়া বলা হয় বা ভারতের পাখির মানব। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। আর বন্ধুরা 3R তোমরা আশা করি বুঝতে পারছো। তো পরবর্তী প্রশ্ন, স্মোক আসলে কোন দুটি উপাদানের মিশ্রণ? স্মোক আসলে কোন দুটি উপাদানের মিশ্রণ? ধোঁয়া ও ধূলিকণা, ধোঁয়া ও কুয়াশা, অক্সিজেন ও নাইট্রোজেন, জলীয় বাষ্প ও ধোঁয়া। তো স্মোক আসলে কোন দুটি উপাদানের মিশ্রণ? তো তোমরা গেস করো যে স্মোক আসলে কোন দুটি উপাদানের মিশ্রণ। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে স্মোকের মিশ্রণ? তো স্মোক আসলে অপশন বি ধোঁয়া ও কুয়াশার মিশ্রণ। তো পরবর্তী প্রশ্ন, ওজোন স্তরে গহ্বর প্রথম কোথায় ধরা পড়েছিল? ওজোন স্তরে গহ্বর প্রথম কোথায় ধরা পড়েছিল? হিমালয়, সাহারা মরুভূমি, আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড। তো ওজোন স্তরের গহ্বর প্রথম কোথায় ধরা পড়েছিল? তো ওজোন স্তরের প্রথম গহ্বর ধরা পড়েছিল মূলত অপশন সি আন্টার্কটিকায়। ওজোন স্তরের প্রথম গহ্বর প্রথম চোখে পড়ে বা লক্ষ্য করা যায় ওজোন স্তরের প্রথম গহ্বর অপশন সি আন্টার্কটিকায়। তো পরবর্তী প্রশ্ন, পরিবেশ দূষণ রোধে ভারতের কোন রাজ্য প্রথম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল জৈব অবিশ্লেষ্য প্লাস্টিক? পরিবেশ দূষণ রোধে ভারতের কোন রাজ্য প্রথম তারা প্লাস্টিক পণ্য ব্যবহার একদম বন্ধ করেছিল বা নিষিদ্ধ করেছিল? অপশান এ হিমাচল প্রদেশ, অপশান বি কেরালা, অপশান সি সিকিম এবং অপশান ডি মহারাষ্ট্র। তো পরিবেশ দূষণ রোধে ভারতের কোন রাজ্য প্রথম সম্পূর্ণ প্লাস্টিক বর্জন করেছিল? সেটি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য অপশন সি সিকিম। তারা পরিবেশ দূষণ রোধের জন্য তারা সম্পূর্ণভাবে প্লাস্টিক নিষিদ্ধ করেছিল তাদের রাজ্যে। আশা করি এই প্লাস্টিক নিষিদ্ধ সম্পূর্ণ ভারতবর্ষের মধ্যে হোক এবং ভারতবর্ষ একটি সুস্থ সবল দেশ বা আর কি যে থাকে না পরিবেশ দূষণ সব কিছু থেকে মুক্ত পাক, আমি এটাই চাইবো। তো সেটি হচ্ছে অপশান সি সিকিম। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। চেরনোবিল দুর্ঘটনা কিসের সাথে সম্পর্কিত? চেরনোবিল দুর্ঘটনা কিসের সাথে সম্পর্কিত? ভূমিকম্প, পারমাণবিক বিস্ফোরণ, বন্যা, ঘূর্ণিঝড়। তো বন্ধুরা
চেরনোবিল দুর্ঘটনা মূলত অপশন বি পারমাণবিক বিস্ফোরণের সাথে সম্পর্কিত। চেরনোবিল দুর্ঘটনা। এরপরে পরবর্তী প্রশ্ন দিকে যাব। পরবর্তী প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত করেন? পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত করেন? 1863 সালে। পিতা মহর্ষি দেবনাথ। অপশন বি 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মচার্যশ্রম শুরু করেন এবং 1921 সালে 1951 সালে। তো পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত করেন? তো পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুর মূলত অপশন সি 1921 সালে শান্তিনিকেতন তিনি 1901 সালে শান্তিনিকেতন তিনি প্রতিষ্ঠা করেন। আশা করি বুঝতে পারছো শান্তিনিকেতন কবে প্রতিষ্ঠিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা। তো পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম জাদুঘর কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম জাদুঘর কোথায় অবস্থিত? আশা করি এই প্রশ্নটা তোমরা সবাই পারবে। মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই। তো ভারতের বৃহত্তম জাদুঘর কোথায় অবস্থিত? কেন বললাম যে সবাই পারবে? কারণ এই প্রশ্নটি আমার আগের সেটেও ছিল, আগের ম্যাথন ক্লাসেও, তাই বললাম তোমাদের। যদি না করে থাকে তো অবশ্যই সব ম্যাথন ক্লাসগুলি করবে। তো ভারতের বৃহত্তম জাদুঘর কোথায় অবস্থিত? সেটি মূলত অপশন সি কলকাতায় ভারতের বৃহত্তম জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়াম অবস্থিত। এই মিউজিয়ামটি যারা যারা যাওনি তো অবশ্যই ভিজিট করবে একবার, খুব ভালো মিউজিয়াম, আমি নিজেও গিয়ে দেখে আসছি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় বালুচরী শাড়ি তৈরির মূল কেন্দ্র অবস্থিত? পশ্চিমবঙ্গের কোন জেলায় বালুচরী শাড়ি তৈরির মূল কেন্দ্র অবস্থিত? শান্তিপুর, বিষ্ণুপুর, ফুলিয়া, ধানিয়াখালী। তো পশ্চিমবঙ্গের কোন জেলায় বালুচরী শাড়ি তৈরির মূল কেন্দ্র অবস্থিত? সেটি মূলত অপশন দেখে তোমরা বুঝতে পারছো হয়তো, বিষ্ণুপুর বা বাঁকুড়া। বাঁকুড়া হলো বালুচরী শাড়ি তৈরির একমাত্র মূল কেন্দ্র। আইনি সচেতনতা দিবস কবে পালন করা হয়? আইনি সচেতনতা দিবস কবে পালন করা হয়? 2 অক্টোবর, 9 নভেম্বর, 26শে জানুয়ারি, 15ই আগস্ট। তো আইনি সচেতনতা দিবস কবে পালন করা হয়? তো আইনি সচেতনতা দিবস পালন করা হয় মূলত অপশন বি 9 নভেম্বর আইনি সচেতনতা দিবস পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুন্দরী গাছ কোন ধরনের অরণ্যকে বা অরণ্যের উদাহরণ? পশ্চিমবঙ্গের সুন্দরী গাছ কোন ধরনের অরণ্যের উদাহরণ? পর্ণমোচী, চিরহরিৎ, ম্যানগ্রোভ বা লবণায়ু উদ্ভিদ এবং অপশন ডি আলপাইন। তো পশ্চিমবঙ্গের সুন্দরী গাছ কোন ধরনের অরণ্যের উদাহরণ? অপশন সি ম্যানগ্রোভ বা লবণায়ু উদ্ভিদ, লবণাম্বু উদ্ভিদ। আর হচ্ছে তুমি শাল গাছ যদি থাকতো, শাল গাছ হতো পর্ণমোচী। তো পরবর্তী প্রশ্ন, বর্তমান ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? বর্তমান ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? ডিআই চন্দ্রচূড়, অপশন বি সজীব খান্না, অপশন সি ইউ ললিত, অপশন ডি এন ভি রামানা। তো পশ্চিমবঙ্গের বর্তমান বিচারপতির নাম হলো অপশন বি সজীব খান্না 2024 ও 2025 সালের অনুযায়ী। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারে Ctrl+N শর্টকাট কিসের জন্য ব্যবহৃত হয়? কম্পিউটারে Ctrl+N শর্টকাট কিসের জন্য ব্যবহৃত হয়? নতুন ফাইল সেভ করতে, নতুন ফাইল খুলতে, ফাইল বন্ধ করতে ও ফাইল কপি করতে। তো কম্পিউটারে Ctrl+N মূলত ব্যবহার করা হয় নতুন ফাইল খুলতে। তো পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি? পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি? সবাই পারবে। রয়্যাল বেঙ্গল টাইগার, মেছো বিড়াল, পাঞ্জাব হরিণ। তো মেছো বিড়াল। তো পরবর্তী প্রশ্ন, উজালা যোজনা কিসের সাথে সম্পর্কিত? উজালা যোজনা কিসের সাথে সম্পর্কিত? সৌরশক্তি, বিনামূল্যে এলপিজি কানেকশন, শিক্ষা, পানীয় জল। তো উজালা যোজনা কিসের সাথে সম্পর্কিত? সৌরশক্তি, তা অপশন বি হবে এটি অ্যান্সার, বিনামূল্যে এলপিজি কানেকশন উজালা যোজনার সাথে সম্পর্কিত। এটি মতো কেন্দ্রীয় একটি যোজনা। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণা কেন্দ্রের নাম কি? দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণা কেন্দ্রের নাম কি? মৈত্রী, ভারতী, দক্ষিণ গাঙ্গেত্রী এবং হিমাদ্রি। দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণা কেন্দ্রের নাম হচ্ছে অপশন সি দক্ষিণ গাঙ্গেত্রী। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাটি ধানের গোলা নামে পরিচিত? পশ্চিমবঙ্গের কোন জেলাটি ধানের গোলা নামে পরিচিত? পশ্চিমবঙ্গের কোন জেলাটি ধানের গোলা নামে পরিচিত? তো পশ্চিমবঙ্গের যে জেলাটি ধানের গোলা নামে পরিচিত সেটি হচ্ছে অপশন সি পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান মূলত ধানের গোলা নামে পরিচিত, পূর্ব বর্ধমান জেলাটি। তো পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় উপজাতি ট্রাইব কোনটি? ভারতের সবচেয়ে বড় উপজাতি বা ট্রাইব কোনটি? ভারতের সবচেয়ে উপজাতি বড় উপজাতি কোনটি? সাঁওতাল, ভিল, গন্ড ও মুন্ডা। তো ভারতের সবচেয়ে বড় উপজাতি হচ্ছে অপশন বি ভিল।
2011 জনগণনা অনুযায়ী। এটি ঠিক আমিও অ্যান্সার জানি না সঠিক, যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। তো বন্ধুরা আজকের শেষ কোশ্চেন এবং আজকের লাস্ট প্রশ্ন, কম্পিউটারে ডাব্লিউডাব্লিউ এর উদ্ভাবক কে? কম্পিউটার ডাব্লিউডাব্লিউ এর উদ্ভাবক কে, মানে যে উদ্যোক্তা, মানে যে শুরু করেছিলেন? বিল গেটস, টিম বার্নার্স-লি, স্টিভ জবস, মার্ক জুকারবার্গ। তো ডাব্লিউডাব্লিউ এর উদ্ভাবক হলেন অপশন বি, টিম বার্নার্স-লি। আর বন্ধুরা আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখেছো, যদি দেখে থাকো তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত কমেন্ট করবে, অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এছাড়াও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। আর বন্ধুরা আমি কৃতজ্ঞ, তোমরা আমাকে এই 500টি সাবস্ক্রাইবারও পূরণ করে দিয়েছো, আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। আশা রাখবো এরকমই ভালোবাসা তোমরা দিয়ে থাকবে এবং আমি তোমাদের এরকমই নোট প্রদান করে থাকবো। তো চলো আজকের জন্য বাই বাই, আজকের জন্য এতটুকুই। আর বই অর্ডারের জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, ওখান থেকে কন্ট্যাক্ট করবে। তো আজকের জন্য বাই বাই।